আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনের। এমনিতেই দিল্লির বাতাস এখন ধোঁয়াশায় ভারী থাকে দিনের বেলাতেও, তার উপর নেমেছে শীতের সন্ধ্যা। একটু আগে প্রধানমন্ত্রী তার একদিন আগে ফিরেছেন জর্ডান, ইথিওপিয়া এবং ওমান সফর শেষ করে দেশে। দিল্লিতে ফিরে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে গেছেন একটু আগে, এটাই নিয়ম। বিদেশ থেকে ফেরার পর বিদেশ সফর শেষে ফিরে এসে রাষ্ট্রপতিকে সফরের ব্যাপারে জানানোটা হচ্ছে নিয়ম। তো তিনি চলে যাওয়ার, মোদী সাহেব, আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে চলে যাওয়ার আধ ঘন্টার মধ্যে কুয়াশা ভেদ করে এক ঝাঁক গাড়ি এসে ঢুকলো রাষ্ট্রপতি ভবনের বিশাল চৌহদ্দিতে। ভবনের প্রবেশ পথে একে একে নিঃশব্দে এসে দাঁড়ালো গাড়িগুলো। তাদের মধ্য থেকে নেমে এলেন আরোহীরা, ভারতের 3 বাহিনীর 3 প্রধান। তারা একসঙ্গে ভবনের ভেতরে ঢুকলেন। প্রশস্ত বিরাট হলঘর, সেখানে আগে থেকে বসে আছেন দুজন, তাদের দুজনেই পরিচিত মুখ। একজন ভারতীয় সেনাবাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস জেনারেল অনিল চৌহান এবং অপরজন ভারতের এনএসএ বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল। আগন্তুক 3 বাহিনী প্রধান গিয়ে ঘরে এসে তারা তাদের আসন গ্রহণ করলেন। প্রায় সঙ্গে সঙ্গেই বাড়ির ভেতর থেকে ঘরে এসে ঢুকলেন লেফটেন্যান্ট কমান্ডার যশস্বী সোলাঙ্কি। তিনি, যশস্বী সোলাঙ্কি, দেশের রাষ্ট্রপতির প্রথম মহিলা এডিসি বা অ্যাসিস্ট্যান্ট ডে ক্যাম্প। এডিসি ঘরে প্রবেশ করে এক পাশে অ্যাটেনশনের ভঙ্গিতে দাঁড়াতে না দাঁড়াতেই তার পেছনেই প্রবেশ করলেন উজ্জ্বল সাদা শাড়ি পরে, তার সঙ্গে সঙ্গেই প্রবেশ করলেন উজ্জ্বল সাদা শাড়ি পরনে এক সাধারণ চেহারার অসাধারণ মহিলা, ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। ঘরে উপবিষ্ট সেনাকর্তারা সবাই উঠে দাঁড়িয়ে অভিবাদন করলেন। রাষ্ট্রপতি মহোদয়াও হাত জোড় করে প্রতি অভিবাদন জানালেন। যে যার আসন গ্রহণ করলেন। তারপর মিনিট 15 ধরে কথাবার্তা চলল, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা। অজিত ডোভাল এবং অনিল চৌহান অল্প কথায় বুঝিয়ে দিলেন কিভাবে ভারতের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হয়ে উঠেছে বাংলাদেশ, সেখানকার জঙ্গিতন্ত্র, সেখানকার সরকারের ভারতের বিরুদ্ধে শত্রুতা। এই একই কথা কিছুক্ষণ আগে রাষ্ট্রপতিকে জানিয়ে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বয়ং। পরিস্থিতি জানেন বলে সিডিএস ও এনএসএ যখন সব বর্ণনা করছেন, রাষ্ট্রপতি মহোদয়া মাথা নেড়ে সমর্থন করছেন। তারপর একসময় তিনি বললেন, আপনাদের মতো আমিও মনে করি এবার ব্যবস্থা নেয়ার সময় এসে গেছে। ব্যবস্থা নেয়ার মানে বড় কোনো ব্যবস্থা, যেটা সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দ্রৌপদী মুর্মু, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এখতিয়ারভুক্ত। তিনি বললেন, অর্থাৎ সামরিক ব্যবস্থা নেওয়ার কথা। কবে, কখন, কিভাবে আপনারা অপারেশন করবেন, সার্জিক্যাল স্ট্রাইক করবেন না যুদ্ধ, কোনটা করবেন তা নির্ধারণ করার পুরো অধিকার আমি আপনাদের বিবেচনার উপরে ছেড়ে দিচ্ছি। রাষ্ট্রপতির অনুমোদন পাওয়া হলো, বৈঠক আপাতত শেষ। যে যার মতো বেরিয়ে এলেন রাষ্ট্রপতি ভবন ছেড়ে। সেনাবাহিনীর 3 প্রধান অজিত ডোভাল ও অনিল চৌহানের পরবর্তী গন্তব্য সাউথ ব্লকের আর্মি হেডকোয়ার্টার বা AHQ। সেখানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অপেক্ষা করছেন। এবার তার সঙ্গে কথা বলে চূড়ান্ত রণকৌশল আর একবার ঠিক করে নেয়া সেটা করা হবে। সেই বৈঠক সেরে 3 বাহিনী প্রধান এবং সিডিএস চৌহান যাবেন সেনাবাহিনীর প্রধান কার্যালয় সেনা ভবনে নয়াদিল্লিতেই। প্রিয় দর্শক, গত পরশু আমি একটি এপিসোড করেছিলাম যার শিরোনাম ছিল, ভারত কি এখনো চুপচাপ দেখতেই থাকবে? ইনকিলাব মঞ্চের ওসমান আলী হত্যাকাণ্ডের পর বাংলাদেশের সরকারের প্রত্যক্ষ প্ররোচনা ও মদতে যেভাবে ভারতের বিরুদ্ধে তীব্র কুকথার আক্রমণ চলছে, যেভাবে ভারতীয় হাই কমিশনকে আক্রমণের লক্ষ্যবস্তু করা হচ্ছে, যেভাবে হিন্দুরা নতুন করে ও আরো বড় করে আক্রান্ত হচ্ছে, যেভাবে দীপু দাস নামের হিন্দু যুবককে ইসলাম অবমাননার মন গড়া ও মিথ্যা ধোয়া তুলে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এসব দেখে ভারতের সহ্যের সীমা টুটেছে।
সবচেয়ে ভয়ঙ্কর হলো কোনো ঘটনাতেই কোনো গ্রেপ্তার নেই। একটু ভুল বললাম, দীপু দাসের হত্যার ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। কে জানিয়েছেন এই গ্রেপ্তারের ঘটনা? পুলিশ নয়, সরকারের কোনো দপ্তর নয়, জানিয়েছেন স্বয়ং প্রধান উপদেষ্টা ইউনূস মিয়া, মোহাম্মদ ইউনূস। তিনি কেন? রাষ্ট্রপতির সবুজ সংকেত পাওয়ার খবর কি তার কানে গেছে? তাতে কি শেষ রক্ষা হবে? শান্ত হবে ভারত? আমার সেই প্রতিবেদনে আমি এটাও বলেছিলাম, ভারতের সর্বোচ্চ রাজনৈতিক ডিসিশন মেকিং বডিতে আলোচনা চলছে, আরো কিছুটা অপেক্ষা করা হবে, নাকি এখনই উচিত শিক্ষা দিতে ব্যবস্থা নেওয়া হবে? এই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা তখনও আলোচনার মধ্যে ছিল। গতকাল রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী ফিরে এসে যে সাক্ষাৎ করেছেন, তারপর 3 বাহিনীর প্রধান, সিডিএস ও এনএসএ একযোগে ও একত্রে সাক্ষাৎ করা বুঝিয়ে দিয়েছে বাংলাদেশকে কি ধরনের শিক্ষা দেয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ভারত। কি সেই সিদ্ধান্ত, তার পুরো বিবরণ অবশ্য এখনো পাইনি। তবে অপারেশন সিন্দুর যেমনটা দেখিয়েছে, তেমনটা হলে প্রথমে হবে নির্দিষ্ট কিছু জঙ্গি ঘাঁটিতে, সেই সব লক্ষ্য বস্তুতে সার্জিক্যাল স্ট্রাইক। আপনাদের হয়তো মনে আছে কিছুদিন আগে দিল্লিতে ভারতের এনএসএ মিস্টার ডোভালের সঙ্গে বাংলাদেশের এনএসএ খলিলুর রহমানের বৈঠক হয়েছিল। তারপর আবার কয়েকদিনের মধ্যে আবার ডোভাতেও বৈঠক বসেছিল, সেখানে আমেরিকার প্রতিনিধিরাও ছিলেন। এসব খবর আপনারা জানেন। তো সেই সময় বাংলাদেশকে ভারতের এনএসএ অজিত ডোভাল বেশ কিছু জঙ্গি ঘাঁটির তাদের ঠিকানা, তাদের লোকেশন সবকিছু জানিয়ে দিয়েছিলেন। তো সার্জিক্যাল স্ট্রাইক এখন হলে সেই সার্জিক্যাল স্ট্রাইকের আওতায় বেশ কিছু জঙ্গি ঘাঁটি যেমন থাকবে, তেমনই থাকতে পারে যমুনায় ইউনূসের বাসভবনও। হয়তো এই খবরটাও পেয়ে গেছে বাংলাদেশের সেনা, তারাও এটা ভাবছে। তার জন্য এখন ড্রোন উড়িয়ে মাঝে মাঝেই ইউনূসের যমুনার উপরে নজরদারি চালাচ্ছে বাংলাদেশের সেনা। তো যাই হোক, আল শামস, আল বদর, আনসারুল বাংলা টিম, জামাত, এদের জঙ্গিদের চেয়ে মোহাম্মদ ইউনূস যে আরো বড় জঙ্গি এবং জঙ্গিদের সংরক্ষক, ভারত বর্তমানে সেই পাকা সিদ্ধান্তে পৌঁছেছে এবং বুঝেছে ইউনূসের পতন না হলে বাংলাদেশের বর্তমান জঙ্গিতন্ত্র খতম হবে না। এটা ভারত দৃঢ়ভাবে মনে করে। সুতরাং রুট অফ অল কজেস, ইউনূসের পতন চাই আগে। ভারতের সেনাবাহিনী সেই কথাটি মাথায় রেখে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে। তবে শুধু সার্জিক্যাল স্ট্রাইক করে থেমে যাবে ভারত এমন মনে করার কোনো কারণ নেই। ইউনূস বিদায় নিলে ইউনূসের মতের ও পথের আর কাউকে ক্ষমতায় বসাতে পারে জামায়াতের শীর্ষ নেতারা ও তাদের পৃষ্ঠপোষক পাকিস্তান এবং কিঞ্চিত কিছুটা আমেরিকা। সেই ব্যক্তি চেহারায়, পোশাকে, আশাকে, কথায়, বার্তায় জামাতি হবেন না, তবে চিন্তাধারায় জামাতি, মানসিকতায় জামাতি, ঘোর মৌলবাদী ও ভারত বিরোধী। তিনি হবেন গোঁফ দাড়িবিহীন মৌলবাদী বুদ্ধিজীবী, এই নোবেল জয়ী ইউনূসের মতন। আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমানের মতো ভেগধারী কারোর নাম কিন্তু ঘুরছে বাজারে ইতিমধ্যে। বিভিন্ন গোয়েন্দা সূত্র জানাচ্ছে এমনিতেই মোহাম্মদ ইউনূসকে আর রাখতে চায় না জামাত, তার থেকে যতটা নেয়া হয়ে গেছে। সুতরাং প্রকাশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে যেমন অপসারণ ও তাদের জুতা পেটা করার দাবি উঠেছে, তেমন দাবি ইউনূসের নামে এখনো পর্যন্ত না উঠলেও সেই প্রক্রিয়া কিন্তু পরোক্ষে শুরু হয়ে গেছে। জামাতের অসন্তুষ্টির বড় কারণ ইউনূস নির্বাচন ডেকে জামাতের কথা অমান্য করেছে। তবে ওসমান হাদির খুনের ব্যবস্থা করে ও দেশব্যাপী বিক্ষোভ আন্দোলনের সাহায্যে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য যাতে স্থগিত রাখা যায়, সেই চেষ্টা সম্ভবত জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে জোট বেঁধে সেই চেষ্টা করে ইউনূস ড্যামেজ কন্ট্রোলের কিছুটা চেষ্টা চালাচ্ছেন। জামাত তাই এখনো প্রকাশ্যে ইউনূস বিরোধী বয়ান তুলছে না এবং দেখবেন, খেয়াল করবেন, ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে এখন খুব একটা এখন আদৌ কোনো কথা বলছে না জামাত।
তবে যে কোনো মুহূর্তে সব দায় ইউনূসের ঘাড়ে এবং ওই ওয়াকারুজ্জামানের ঘাড়ে চাপিয়ে হাত ধুয়ে ফেলতে পারে তারা। শেখ হাসিনার শাসনকে ফ্যাসিস্ট শাসন আখ্যা দিয়ে যে বুদ্ধিজীবী আর সংবাদ মাধ্যমগুলো শেখ হাসিনাকে কাঠগড়ায় তুলেছিল দিনের পর দিন, তারা ডক্টর সঞ্জিদা খাতুনের বহু পরিশ্রমে তৈরি ছায়ানটের ধ্বংস হওয়া দেখে আজ বুঝেছেন ফ্যাসিজম কাকে বলে। যে প্রথম আলো আর ডেইলি স্টার লাগাতার হাসিনা বিরোধী প্রচারণা চালিয়ে গেছে, তাদের দপ্তরে আগুন লাগার পর এখন তারাও বুঝছে ফ্যাসিস্টদের চেহারা কেমন হয়। জুলাই বিপ্লবের অন্যতম মশাল বাহক উদীচী, তারাও এখন নিশ্চয় বুঝতে পারছে আসল ফ্যাসিস্ট কে, হাসিনার আমল নাকি এই আমল। ভারত এই সবকিছুই পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্তে এসেছে ইউনূস আমলের পাপের 16 কলা পূর্ণ হয়েছে, আর অপেক্ষা নয়। মিটমিটে শয়তান জামাতের বড় অনুচর ওয়াকারুজ্জামানের সুবুদ্ধি কবে উদয় হবে তার জন্য আর অপেক্ষা নয়, এবার ব্যবস্থা নেয়ার সময় সমাগত। সেই ব্যবস্থা নেওয়ার সবুজ সংকেত দিয়ে দিলেন সেনাবাহিনীর সর্বাধিনায়ক ভারতের রাষ্ট্রপতি মাননীয় দ্রৌপদী মুর্মু। আগেই বলেছি, কড়া বার্তা দিতে প্রথমে সার্জিক্যাল স্ট্রাইক, কিন্তু একই সঙ্গে পরিকল্পনায় আছে চিকেন স্নেক চওড়া করে এলিফ্যান্ট স্নেক করা। রোজ রোজ শিলিগুড়ি করিডোর নিয়ে বাংলাদেশের এই ব্ল্যাকমেল অসহ্য হয়ে গেছে ভারতের, এর একটা হেস্তনেস্ত করা দরকার। অসমর্থিত সূত্রে খবর পাচ্ছি মুরগির গলা এখন এই মুহূর্তে নাকি আর ঠিক মুরগির গলা নেই, ইতিমধ্যে হাতি না হলেও ঘোড়ার গলা হয়ে গেছে কিংবা অন্য কোনো প্রাণীর গলা হয়ে গেছে। অঘোষিত অতিক্রমণে ইতিমধ্যে নাকি অনেকটাই চওড়া হয়ে গেছে ভারতের চিকেন স্নেকের অঞ্চল। ভারত চাইছে পুরো রংপুর ডিভিশন মানে বাংলাদেশের মাথাটা কেটে নিতে। 71-এ কোনো মূল্য না দিয়ে স্বাধীন বাংলাদেশ তৈরি করে দিয়েছিল ভারত। 16,000 ভারতীয় সেনার জীবন গিয়েছিল, কয়েকশো কোটি টাকা খরচ হয়েছিল বিনিময়ে আজকের বাংলাদেশ, যারা আবার কিনা পূর্ব পাকিস্তানে ফিরে যেতে চাইছে। হুঙ্কার দিচ্ছে ভারতের 7 রাজ্যকে ভারত থেকে বিচ্ছিন্ন করবে। তাই এবার সুদে আসলে পুরনো পাওনা উসুল করবে ভারত। শুধু শিলিগুড়ি করিডোর চওড়া করা নয়, 7 সিস্টার্সের 7 রাজ্য ও সিকিমের যোগ যাতে সমুদ্রের সঙ্গে করা যায়, সেজন্য বাংলাদেশের নিজের যে আরেকটা চিকেন স্নেক আছে ফেনী নদী বরাবর, সেই চট্টগ্রামকে মুক্ত করার কথাও ভাবছে ভারত। ত্রিপুরার যুদ্ধ বিমান ঘাঁটি জোরদার করা হয়ে গেছে ইতিমধ্যে। এর সঙ্গে মিজোরামে নতুন একটি সেনা গ্যারিসন তৈরি করছে ভারত। ভারতের এসব ভাবনা বাংলাদেশের বন্ধুদের খারাপ লাগতেই পারে, সেটাই স্বাভাবিক। আমার দেশ যদি ছিন্ন বিচ্ছিন্ন হয় আমার তো খারাপ লাগবেই, কিন্তু তাদের মনে রাখতে বলি, এভাবে ভাবতে ভারতকে বাধ্য করেছে জামাতের দালাল ইউনূস ও তার মাথা মোটা নাবালক চেলা চামুন্ডারা, দায় তাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে বিএনপির যারা সাধারণ নেতাকর্মী, তাদের অভিযোগ হলো আওয়ামী লীগের কারণে তাদের নেত্রীর একটি দুর্বিষহ মৃত্যু হয়েছে। মৃত্যুর পূর্বে বেশ কয়েক বছর তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিলেন। জেলখানাতে অসুস্থতার কারণে তাকে একাধিকবার চিকিৎসা দেওয়া হয়েছে। তখন বিএনপির পক্ষ থেকে দাবি করা ছিল যে তিনি দেশের বাইরে চিকিৎসা করতে গেলে তো তাকে, যাকে বলা হয়, উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক, আর তাকে যদি বিদেশে পাঠানো হয় তাহলে তিনি সুস্থ হয়ে ফিরবেন। তো ওই সময়ে তার এই চিকিৎসা নিয়ে সরকার রাজনীতি করেছে, এতে কোনো সন্দেহ নেই। এখন মূল ব্যাপারটা হলো তার যে রোগগুলো ছিল, সেই রোগগুলো নিয়ে আমি কিছু কথাবার্তা বলবো। সেখানে হয়তো তাকে বারবার যদি সিঙ্গাপুরে পাঠানো হতো, ইংল্যান্ডে পাঠানো হতো, আমেরিকাতে পাঠানো হতো, এটা যাকে বলা হয় বিএনপির একটা মানসিক স্বস্তি হতো। কিন্তু যে দুটো রোগ দ্বারা তিনি রোগাক্রান্ত ছিলেন, একটা হলো আর্থাইটিস, বাতের রোগ, আরেকটি হলো তার লিভার সিরোসিস, লিভারের একটা বিরাট অংশ নষ্ট হয়ে গিয়েছিল যকৃতের। তো এই দুটো রোগী চিকিৎসার বাইরে। যখন আপনার শরীরে খুব আর্থাইটিস অনেকগুলো, গিটেবাত আছে, তারপর গাউট আছে, মানে যেটাকে বলা হয় ইউরিক অ্যাসিড আছে, এরকম অনেকগুলো মানে বাত। তো তার সেই বাতের মধ্যে হাঁটুতে একাধিকবার অস্ত্রোপচার করা হয়েছে। তো হাঁটুর সেই সমস্যাটা দীর্ঘদিন ধরে
ছিল, বেগম জিয়ার হাঁটুতে সমস্যা ছিল, এর বাইরে অন্যান্য রোগ। তো এই রোগগুলো থেরাপি দেওয়া যেত, চিকিৎসা করা যেত, হয়তো 6 মাস ভালো থাকতেন, আবার তিনি অসুস্থ হয়ে পড়তেন। আর তিনি যথেষ্ট নিজে ব্যক্তিগত জীবনে স্বাস্থ্য সচেতন ছিলেন, পরিমিত আহার করতেন এবং যাকে বলা হয় নিজেকে ভালো রাখার জন্য যা যা করা দরকার সব ব্যাপারে তিনি সেই নিজে সচেষ্ট ছিলেন। আর যথেষ্ট পরিশ্রমী, সেই অসুস্থ শরীর নিয়েও তিনি সবসময় একেবারে শেষ দিন পর্যন্ত, জেলে যাওয়ার আগ পর্যন্ত তিনি কিন্তু সারা বাংলাদেশ চষে বেরিয়েছেন। সেই আর্থাইটিসের রোগ নিয়ে, হাঁটুতে ব্যথা নিয়ে গাড়িতে করে তিনি সারা বাংলাদেশ চষে বেরিয়েছেন। তো তার শরীরটি অত্যন্ত পরিশ্রমী শরীর। তো সেই পরিশ্রমী শরীর নিয়ে তিনি যখন জেলে গেলেন, এই জেলে যাওয়ার বিষয়টি বিএনপির লোকজন কল্পনাই করতে পারেনি। বাংলাদেশে বেগম জিয়াকে জেলে নেওয়া হবে এবং তিনি দীর্ঘদিন জেলে থাকবে, এই পুরো জিনিসটি বিএনপির যারা লোকজন আছে তারা মেনে নিতে পারেনি, কল্পনাও করতে পারেনি। ফলে এটা ছিল বিএনপির জন্য একটা বিরাট ধাক্কা। দ্বিতীয়ত, জেলে নেয়ার পর সরকারও সাহস পেয়ে গেল। সরকার কিন্তু প্রথম বুঝতে পারেনি যে এত সহজে তাকে জেলে নিতে পারবে বা জেলে রাখতে পারবে, কিন্তু সরকার যখন আরাম পেয়ে গেল তাকে জেলে রাখার, এবং এটা যে কোনো রাজনৈতিক সরকারই, যেমন এখন দেখুন ইমরান খানকে জেলে রাখা হয়েছে, এর কারণ হলো যে বেগম জিয়ার যে জনপ্রিয়তা এবং তার যে ইফেক্টিভনেস, তার দলের যে সাংগঠনিক ক্ষমতা, সেক্ষেত্রে আওয়ামী লীগের জন্য এটা একটা বিরাট হুমকি, ব্যাপক হুমকি। 2014 সনের আগে, নির্বাচনের আগে যে সহিংসতা শুরু হয়েছিল, সরকার তো বলতে গেলে 99% পড়েই গিয়েছিল। এবং ওই সময়টিতে যদি বেগম জিয়া মানে বিদেশিদের পরামর্শে তিনি আন্দোলনটাকে স্থগিত করেছিলেন, প্রথম যেটা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হলো, যদি আন্দোলনটা তিনি স্থগিত না করতেন, সরকার নির্বাচনের পরে 15 দিনও ক্ষমতায় টিকতে পারত না। কিন্তু ইট ওয়াজ এ মিস্টেক। আবার তার পরের বছর অর্থাৎ 2016 সনের দিকে এসে আবার যে তিনি কন্টিনিউয়াসলি অবরোধ দিলেন, সেটাও কিন্তু সরকারকে যথেষ্ট মানে বিপদের মধ্যে ফেলে দিয়েছিল। ফলে সরকার যখন বেগম জিয়াকে জেলে নিয়ে গেল, তারা মনে করলো যে এটা একটা বিরাট স্বস্তি, এবং সেই স্বস্তির জায়গাটিকে উপভোগ করার জন্য বিএনপিকে নিয়ে আওয়ামী লীগ নানাভাবে খেলেছে। এবং খেলতে খেলতে একটা সময় যখন বিএনপি আসলে দুর্বল হয়ে গেল, অসহায় হয়ে গেল, তখন তারা শুরু করলো রীতিমতো টিটকারি, বদমাশি এবং অবমাননাকর কথাবার্তা। বিএনপির নেত্রীকে উদ্দেশ্য করে, দলকে উদ্দেশ্য করে প্রতিনিয়তই আওয়ামী লীগের পক্ষ থেকে নানা রকম যাকে বলা হয় অবমাননাকর কথা বলা হতো। তারা আন্দোলন করতে পারে না, তারপরে এটা করতে পারে না, ওটা করতে পারে না, ইত্যাদি নানা রকম উস্কানিমূলক কথাবার্তা। অন্যদিকে বেগম জিয়ার যখন চিকিৎসার বিষয়টি এলো, তখন সরকার এটা নিয়ে বার্গেনিং শুরু করলো যে ঠিক আছে, চিকিৎসা করতে পাঠাবো, সেক্ষেত্রে প্যারোলে মুক্তি নিতে হবে, অথবা সেখানে ওই রাষ্ট্রপতির কাছে ক্ষমা